জামাত ইসলামের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান নিয়ে আপনি এই বিষয়ে কিছুটা বলছিলেন। আপনার অনেক লেখা আছে যেটি এই যে আপনি একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থার কথা এখন বলছেন সেটির বিপরীত আপনি সমালোচনা করেছেন। আপনি, আমার যদি ভুল না হয়ে থাকে, জামাত ইসলামের আমিরকে আপনি ভারতের দালাল বলেছেন বা এই পর্যায়ের কথা বলেছেন। আপনি জামাতে ইসলামের বর্তমান আমিরকে অনাস্থা জানিয়েছেন। এখন আপনি তার ফেভারে অনেক কথা বলছেন। আপনার কি মনে হয় আপনার এই সম্পূর্ণ ইউ টার্ন আপনার যারা রিডার্স আছে তাদের কাছে আপনার গ্রহণযোগ্যতা বা আপনার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে? এবং তিনি একটি বিষয় বলছেন যে আমি জামায়াত ইসলামীর আমিরের বিভিন্ন নীতির বিষয়ে যে সমালোচনা করছি, তিনি বলছেন যে এসব সমালোচনা তিনি নিজে পড়তেন এবং উনি আপনার লেখাগুলো পড়তেন, আপনার লেখাগুলো আমাদের লেখাগুলো পড়তেন, আমাদের বার্তাগুলো নিতেন। হঠাৎ করে আপনার পাকিস্তান দিবস পালন করতে হলো কেন আপনার দল থেকে? আপনারা সমালোচনার সম্মুখীন হয়েছেন কিনা এটা করতে গিয়ে? আজবার মসজিদে দোয়া করতেছি বাংলাদেশ পাকিস্তান যেন এক হয়ে যায়। এই যে 26শে মার্চ, 23শে মার্চের 3 দিন পরে যে 26শে মার্চ উদযাপন হলো বাংলাদেশের স্বাধীনতা দিবস, আপনি বা আপনার দল কি সেটা উদযাপন করেছে? এটা হচ্ছে কি, আমাদের দেখেন বাংলাদেশে মানে গত 55 বছর যেটা হয়েছে এগুলো ভুলে যেতে হবে। বাংলা থেকে কলোনি যদি ছেড়ে ব্রিটিশ চলে যায় তাহলে সেইখানে হচ্ছে আমরা বাংলা পুরোটা পাবো। আপনি কোন যুক্তিতে আমাকে হচ্ছে এই যে 1947 সালের এক টুকরা বাংলাদেশ দিয়ে রাখছেন? ফলে জাতীয় বিপ্লবী পরিষদ যদি কখনো ক্ষমতায় যায়, হাইপোথেটিক্যালি যদি ক্ষমতায় যায়, আপনারা কি আসাম সহ পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা, ত্রিপুরা এগুলো উদ্ধারের চেষ্টা করবেন? বাংলাদেশের মানচিত্র কি বড় হবে তখন? সুপ্রিয় দর্শক, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের যে যেখানে বসে আজকে ডেমোক্রেসি এন্ড জাস্টিস শো দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রিয় দর্শক, বাংলাদেশে অগাস্ট বিপ্লবের পরে প্রথম রাজনৈতিক দল হিসেবে অনেকেই মনে করেন যে জাতীয় নাগরিক পার্টি প্রথম রাজনৈতিক দল, কিন্তু জাতীয় বিপ্লবী পরিষদ নামে যে দলটি আছে খোমেনি হাসানের নেতৃত্বে, সেটি কিন্তু বাংলাদেশের প্রথম অগস্ট পরবর্তী রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তো আজকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে আবারও আমরা স্বাগত জানাচ্ছি জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক জনাব খোমেনি হাসানকে। জনাব খোমেনি হাসান, আপনাকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ, আপনাকে স্বাগতম। সকল দর্শককে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জনাব খোমেনি হাসান, শুরুতেই আমি জানতে চাচ্ছি যে আপনাকে আমরা কিছুদিন আগে দেখেছি যে আপনি জামাতে ইসলামী বাংলাদেশের আমির এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছেন। তার আগে আমরা দেখেছি যে আপনারা অনানুষ্ঠানিকভাবে একটি সাক্ষাৎ করেছেন। আপনি কি আমাদেরকে জানাবেন যে জামাতে ইসলামীর আমিরের সাথে আপনাদের কি ধরনের আলোচনা হয়েছে, কতক্ষণ ব্যাপী আলোচনা হয়েছে, এই সংক্রান্ত বিষয়গুলো? আচ্ছা, এই সম্প্রতি পবিত্র রমজান মাসে একটি ঈদ ইফতার মাহফিলে জামাত ইসলামীর সম্মানিত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে একটা ইফতার মাহফিলে আমার সাক্ষাৎ হয়। তো যেহেতু আমার বাবা জামাত ইসলামী করেছেন, জামাত ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দকে দেখার মধ্যে হলে যে একটা পারিবারিক বন্ধন তো অবশ্যই অনুভূত হয়। তো আমি তাকে সালাম দেই, আমার পরিচয় দিই। আমার পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আমাকে জড়িয়ে ধরেন এবং জড়িয়ে ধরার পরে তিনি আমাকে জিজ্ঞেস করেন যে তুমি কি বাংলাদেশে থাকবা কিনা? তো আমি বললাম যে হ্যাঁ, আমি আমার মেয়েকে পরিবারকে নিয়ে বাংলাদেশে চলে আসছি, ইনশাল্লাহ বাংলাদেশে আমি আমার দলকে নিয়ে আমি রাজনীতি করব। তখন তিনি আমাকে বলেন যে চলো একসঙ্গে লড়াই করি। তো এটি জামায়াত ইসলামীর আমিরের পক্ষ থেকে
আমাদের জন্য তো একটা মানে রাজনৈতিক বার্তা ছিল। তো তিনি মুরব্বী হিসাবে যখন একটা প্রস্তাব দিলেন, সেই প্রস্তাবের প্রেক্ষিতে এই ঈদের পরে ২৮ মার্চ আমি আ যোগাযোগ করি। যোগাযোগ করার পরে তিনি ২৭ মার্চ যোগাযোগ করে ২৮ মার্চ বাদ মাগরিব জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে বড় মগবাজার, আপনারা জানেন এই যে কার্যালয়টি দীর্ঘদিন হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদী আমলে বন্ধ ছিল আরকি। এটা প্রায় হুম, ১৪ বছর এই কার্যালয়টি বন্ধ ছিল। সেখানে আমি শৈশবে জামায়াতে ইসলামীর না আমির যখন অধ্যাপক গোলাম আজম ছিলেন, তারপরে ওই সময় সেক্রেটারি জেনারেল ছিলেন আ শহীদ মতিউর রহমান নিজামী। সেই সময় আমি যাই এবং তাদের কাছ থেকে কিন্তু আমি এখানেই স্নেহ ও ও মানে লাভ করি আরকি। তো সেই কার্যালয়টি যাওয়া এবং সেইখানে আমিরে জামাত আমাদেরকে বৈঠক করার একটা সময় দিছেন। পুরো হুম, ব্যাপারটা তো আসলে আ মানে ব্যক্তিগতভাবে আমার জন্য একটা ইমোশনাল ব্যাপার ছিল। আপনি হুম, জানেন যে আমি এই বাংলাদেশ থেকে একসময় জীবন রক্ষার্থে ৮ বছরের জন্য স্বেচ্ছা নির্বাসিত ছিলাম চীনে এবং জাপানে। তো সেই মানুষটি বাংলাদেশে ফিরে আসছি এবং হচ্ছে যেই কার্যালয়ের নেতৃবৃন্দকে একের পর এক শহীদ করা হইছে। তো হুম, সেই হুম, কার্যালয়ে দাওয়াত পাওয়া এবং সেখানে যাওয়া, সেটা মানে আমি বলব যে আমার ব্যক্তিগত জীবনের একটা অন্যতম প্রধান হচ্ছে যে আমি বলব সম্মান এবং সৌভাগ্যের ব্যাপার ছিলেন। তো আমরা গেলাম, যাওয়ার পরে আমাদের দলের ৮ জন আ কেন্দ্রীয় নেতা গেছেন। আ হুম, হুম, তার মধ্যে আমাদের বিপ্লবী ছাত্র পরিষদের ৩ জন কেন্দ্রীয় নেতা ছিলেন। তো তিনি আমাদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আন্তরিকতার সঙ্গে এই বিভিন্ন মানে জাতির যে সভ্যতা রয়েছে সেই সভ্যতা, হুম, তারপরে জাতি গঠন, তিনি চীন সম্পর্কে, জাপান সম্পর্কে আমার কাছে জানতে চান এবং তিনিই বলেন যে ইরান হচ্ছে একটা সভ্যতা। জামায়াত ইসলামের আমির যে বিষয়টা বলছেন যে আপনার মুসলমানদের মধ্যে ২ টা গুরুত্বপূর্ণ সভ্যতা রয়েছে। একটি হচ্ছে ইরান, হুম, আরেকটি হচ্ছে তুরস্ক। তো তিনি বললেন যে এই যে মানে সভ্যতাকে তো পরাজিত করা যায় না। ফলে তিনি প্রত্যাশা জানালেন যে ইরান এই যুদ্ধে যেভাবে লড়াই করে টিকে আছে এবং তিনি বলছেন যে জামাত মানে ইরান বিজয়ী হবে এটি জামাত ইসলামী মনে করে আরকি। তো হুম, হুম, সেই জায়গা থেকে আমরাও কথা বললাম যে আমাদের বাঙালি, মুসলমান, মুসলিম জাতির গঠনের সাথে যে ইসলামের কি সম্পর্ক, এইসব জি, বিষয়গুলো আসলো। তো এইভাবে কথা হলো এবং জামায়াত ইসলামের আমির সাথে আমরা যে বিষয়টি বললাম, আমাদের দলের পক্ষ থেকে আমরা বললাম যে আ বাংলাদেশে ১৯৯৬ থেকে ২০০১ সালে যে ৭ম সংসদ ছিল, হুম, সেই হুম, সংসদে আওয়ামী লীগ ছিল ১১৬ টি আসন সহ, অর্থাৎ শতাধিক আসন পাওয়া বিরোধী দল। হুম, হুম, ইন্টারেস্টিংলি হচ্ছে সেই ২০০১ সালের পর থেকে এই ২৬ সাল পর্যন্ত গত ২৫ বছরে বাংলাদেশে আপনার আ আ যে বি ক্রমান্বয়ে কিন্তু বিরোধী দলের কিন্তু আসন কমে আসছে। হুম, হুম, আপনার মানে ৯৬ থেকে ২০০১ সালে বিরোধী দল ছিল বিএনপি। সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি। সরি, আমি ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তো ২০০১ থেকে যখন ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় আসলো, তো আপনারা জানেন যে ৪ দলীয় জোট সরকারের কিন্তু ওই সময় ভূমিধস বিজয় হয় এবং তারা আ ২/৩ বেশি আসন পায়। এবং তখন আওয়ামী লীগ ৬২ টি আসন পেয়ে আপনার ক্ষমতাসীন দল থেকে তারা ১৪৬ টি আসন পেয়ে কিন্তু আপনার ৭ম সংসদে তারা সরকার গঠন করে। সেখানে ৮ম সংসদে আওয়ামী লীগের আসন মানে হ্রাস পেয়ে সেটা আপনার ৬২ টিতে হয়ে যায়। তো এই যে বিরোধী দল মানে দিন হচ্ছে কি সংসদে ছোট হয়ে যাওয়া। তারপরে আপনারা জানেন যে ৯ম সংসদে এসে হচ্ছে আ বিরোধী দল হলো বিএনপি, তাদের আসন সংখ্যা হলো ৩০। হুম, হুম, এবং আপনারা জানেন যে ১০ম সংসদ সরি ৮ম সংসদ। তারপরে আপনার নবম, দশম, একাদশ, দ্বাদশ এই ৪ টা সংসদে কিন্তু আপনার আ বিএনপি আপনার নির্বাচন বর্জন করে। বিশেষ করে আপনার আ ৮ম সংসদে বিএনপি আপনার ৩০ টি যখন আসন পায়, তারপর থেকে তো ২০১৪ থেকে কিন্তু বাংলাদেশে বিরোধী দল আর নির্বাচনে অংশগ্রহণ করতেছে না। সেইখানে জাতীয় পার্টিকে ১ম এ দেওয়া হলো ৩৪ টি আসন। তারপরে জাতীয় পার্টির আসন হয়ে গেল ২২ টি। জি, সর্বশেষ যে সর্বশেষ যে আপনার এই ২০২৪ সালের আ জানুয়ারি মাসের যে নির্বাচনে লাস্ট যেটা হয় যে আপনার দ্বাদশ আ সংসদ নির্বাচন, সেখানে
আপনার জাতীয় পার্টি মাত্র 11টি আসন পেয়ে কিন্তু বিরোধী দল ছিল। মানে বাংলাদেশ থেকে ক্রমান্বয়ে হচ্ছে বিরোধী দল বিলীন হয়ে যাচ্ছিল। এবং আপনারা জি। জানেন যে এখানে আওয়ামী লীগের সময় আসলে বিরোধী দল ছিল মূলত গৃহপালিত বিরোধী দল। তো আমি জামাত আমিরকে যে বার্তাটি দিলাম যে কার্যত সপ্তম সংসদ অর্থাৎ 2001 সালের পর জামায়াত ইসলামী হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বিরোধী দল। কারণ হুম, জামাত 68টি আসন পাইছে। অর্থাৎ বেগম খালেদা জিয়ার পরে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক আসন পেয়ে এই এই গত 25 বছরের মধ্যে জামাত প্রধান বিরোধী দল হিসেবে আসলো। তখন আমাদের দিক থেকে বার্তা দিলাম যে জামাতকে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল হিসাবে একটা শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হতে হবে। এবং আমাদের জাতির যে এই যে এখনকার যে ট্রানজিশনাল যে সময়টা, সেই হুম, ট্রানজিশনাল সময়টাতে আপনারা জানেন যে আমাদের সাংবিধানিক পুনর্গঠনের প্রশ্ন আছে, আমাদের অর্থনৈতিক পুনর্গঠনের প্রশ্ন আছে, এবং সবচেয়ে বড় কথা হলো এখানে সিকিউরিটির যে প্রশ্ন। আমাদের মধ্যে যে বিষয়টা গুরুত্বপূর্ণ আলোচনা আসছে যে বাংলাদেশের যে সিকিউরিটি কিন্তু এখন নড়বড়ে। বিশেষ করে হচ্ছে সামরিকভাবে আমরা এখন অত্যন্ত দুর্বল পজিশনের মধ্যে আছি। আমাদের হুম, হুম, সেই অর্থে কিন্তু উন্নত কোনো মানে অস্ত্র ভান্ডার নাই। তো এইসব বিষয়ের ক্ষেত্রে বাংলাদেশকে কিন্তু সামরিকভাবে পুনর্গঠন করার প্রশ্ন আছে। সেই হুম, হুম, জায়গায় মানে জামায়াত ইসলামী এজ এ বিরোধী দল যেটার যে ভূমিকা, সেই ক্ষেত্রে আমরা মানে জাতীয় বিপ্লবী পরিষদ সংসদের বাইরের একটা রাজনৈতিক দল, আমাদের একটা সুনির্দিষ্ট আপনার ইডিওলজি আছে। সেটা হুম, হচ্ছে হুম। আমরা মুসলিম জাতীয়বাদী দল। আমরা জামাতকে বিরোধী দল হিসাবে যাতে এই দলটি জাতি গঠনে ভূমিকা রাখতে পারে ট্রানজিশনাল সময়, সেই ক্ষেত্রে আমরা জামাতকে পূর্ণাঙ্গ সহযোগিতা করার কথা বলে আসছি। জি। এবং এই ক্ষেত্রে দেখেন দেখেন যে আমাদের পজিশনটা একদম পরিষ্কার। সেটা হচ্ছে আপনি মানে জামাতের সাথে যে আমরা আমাদেরকে একটা বিষয় এখানে পরিষ্কার করি আর কি। আমাদের 2বার যে সাক্ষাৎ হয়েছে, হুম, হুম, 2বারের সাক্ষাতে জামায়াত ইসলামীর আমির এটা বারবার আমাদেরকে যেটা মেনশন করছেন যে আমরা যে অতীতে তার সমালোচনা করছি, সেই সমালোচনার মধ্যে ইতিবাচক গুরুত্বপূর্ণ যেসব বার্তা আছে তিনি সকল বার্তা নিয়েছেন। যদিও আমার ব্যক্তিগতভাবে আপনারা জানেন যে আমি অনেক তীব্র সমালোচনা করি। বিশেষ করে হচ্ছে আমি মুসলিম উম্মাহ এবং হচ্ছে আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে এটা মানে আমি সমালোচনার ক্ষেত্রে মানে আমার বলিষ্ঠতা প্রকাশ করতে গিয়ে অনেক সময় সেটা হয়তো বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড আর কি, সেটা অনেকের জন্য মেনে নিতে কষ্ট হয়। জি। কিন্তু জামাত আমি আপনারা যে মিটিংটি করেছেন সেখানে কি আপনাদের দল জাতীয় বিপ্লবী পরিষদের সাথে জামাতের কোনো জোটবদ্ধতার বিষয়ে আলোচনা হয়েছে? এখানে আমি একটা বিষয় পরিষ্কার করি, জামায়াত ইসলামীর আমিরের মানে আমরা যেহেতু প্রথমে সাক্ষাৎ হলো, আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে যে তিনি যে বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে যে আমরা একটা মানে ছোট রাজনৈতিক দল। আমি বলছি যে আমরা একটা ছোট রাজনৈতিক দল, আমরা বড় দল জামায়াত ইসলামের সাথে মানে কাজ করতে চাই, শিখতে চাই, সহযোগিতা করতে চাই, সহযোগিতা পেতেও চাই। তখন হুম, হুম, তিনি আমাকে প্রথম যে বিষয়টা বলছেন যে তিনি আহ, জাতীয় বিপ্লবী পরিষদকে ছোট দল মনে করেন না, এবং কোনো দলকেই তিনি ছোট দল বড় দল মনে করতে চান না। তিনি সকল দলকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেন। হুম, সেই ক্ষেত্রে তিনি আমাকে যে মেসেজটা দিচ্ছেন আর কি, যে আমরা মূলত হচ্ছে আমাদের মধ্যে আরো কথাবার্তা হবে, বোঝাপড়ার হুম, বিষয় আছে। হুম, মানে হুম। বিষয়টা একদম প্রচলিত যে আমাদের রাজনৈতিক জোট করার মতো বিষয় সেরকম না। আমরা ক্রমান্বয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করব। আপনি আপনি আগ্রহী কিনা? যদি জামাত ইসলাম রাজি থাকে তাহলে কি আপনি জামাত ইসলামের সাথে জোটবদ্ধ হওয়া, যুগপৎ আন্দোলন করা বা ভবিষ্যতের ইলেকশনগুলোতে একসাথে পার্টিসিপেট করা, আহ, যেটা আমরা নাগরিক পার্টির সাথে একটা জোট দেখেছি, সেরকম কোনো একটা প্রক্রিয়ার দিকে যেতে আপনি ব্যক্তিগতভাবে আগ্রহী কিনা পার্টি প্রধান হিসাবে? আমি আমি এখানে মানে শুধু আমার ব্যক্তিগত না, আমাদের দলের পজিশনটা বলি। জাতীয় বিপ্লবী পরিষদ হচ্ছে একটি মুসলিম জাতীয়তাবাদী দল, হুম, হুম, এবং আপনারা জানেন যে মুসলিম উম্মার স্বার্থ এবং হচ্ছে অ্যাজ এ মুসলিম রিপাবলিক হিসাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা সব সময় হচ্ছে কি আপনার ঐক্যের ধারণা বিশ্বাস করি, আমরা হুম, সমন্বয়ের ধারণা বিশ্বাস করি, এবং পারস্পরিক সহায়তায় বিশ্বাস করি। সেই জি। ক্ষেত্রে হচ্ছে যে আমাদের একটা বিষয় হচ্ছে যে আমরা সবাইকে পরিষ্কার করি, আমরা এই দলটি ধরো আমরা একটা রাজনৈতিক দল গঠন করছি। হুম, এখন হুম, এই দল গঠন করার মধ্য দিয়ে এখনই কোনো
সংসদীয় আসন পেতে হবে, ক্ষমতা পেতে হবে এরকম না। আমরা আমাদের মানে ফার্স্ট চয়েস হচ্ছে জাতিকে সার্ভ করা, জি, জাতির জন্য আমি কাজ করা। তাহলে ধরে নিচ্ছি যে আপনারা জাতীয় স্বার্থে একসাথে কাজ করতে আগ্রহী এবং এটাকে একটা হ্যাঁ হিসাবে ধরে নিচ্ছি। যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন, আপনার প্রতি আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে জামাতের আমিরের পক্ষ থেকে বা জামাতের দল হিসাবে জামাতের পক্ষ থেকে এরকম কোনো আগ্রহ আপনারা উপলব্ধি করেছেন কিনা এই মিটিং এ যে হ্যাঁ জামাত ও ভবিষ্যতে আপনাদের সাথে কাজ করতে আগ্রহী? দেখুন মানে জামায়াত ইসলামের আমিরের কাছে যে আমরা গেলাম, সেই ক্ষেত্রে আমি বলছি যে প্রথম সাক্ষাতেই তিনি আমাকে বুকে জি। জড়িয়ে ধরার পরে বলছেন, চলো একসঙ্গে লড়াই করি। এখন প্রশ্ন হচ্ছে যে একসঙ্গের এই লড়াইটাকে প্রচলিত রাজনীতিতে যেভাবে হচ্ছে একসাথে জোটবদ্ধ হয়ে আন্দোলন করা এবং নির্বাচন করা, আমরা কিন্তু আমাদের জায়গাটা ভিন্ন। জাতীয় বিপ্লবী পরিষদ জি, মানে জি, আমি সেই জায়গাটাতেও আসছি বা সেই জায়গাটা আমি বুঝতে পেরেছি। এখন একসাথে আন্দোলন করি, এটা তো একটা ভেগ টার্ম। মানে উনি কি বুঝাতে চেয়েছেন? যেমন আপনি শুরুতে বলেছেন যে আপনার বাবা জামাত তিনি ইসলামী তিনি করতেন। আপনি একসময় শিবিরের নেতা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি আ আ আ স্বৈরাচার বা 111 সরকারের বিরুদ্ধে আপনি একটা বড় প্রোটেস্ট করেছেন। উনি একসাথে আন্দোলন করি বলতে কি বুঝিয়েছে? উনি কি আপনাকে জামাত ইসলামে জয়েন করতে বলেছেন একসাথে আন্দোলন করি? নাকি উনি আপনার রাজনৈতিক দলকে স্বীকৃতি দিয়ে একসাথে জোটবদ্ধ হয়ে বা একসাথে কৌশলগত অ্যালায়েন্স হিসাবে আন্দোলন করি? উনি কি বুঝিয়েছেন বা আপনি কি বুঝেছেন? আমি আমি মানে বাংলাদেশে আসার পরে যে জিনিসটি বুঝেছি, জামায়াত ইসলামীর বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান আ মানে তার যে জামায়াত ইসলামের আমির না, অ্যাজ এ হু, হু। বিরোধী দলীয় নেতা তিনি যে চেষ্টাটা করতেছেন, তিনি হচ্ছেন জাতিকে ঐক্যবদ্ধ করে যৌথভাবে আপনার জাতি গঠনে ভূমিকা রাখতে চাচ্ছেন। এবং সেই ক্ষেত্রে আচ্ছা। খেয়াল করবেন, জামাত ইসলামীর আমির কিন্তু অন্য সময়কার বিরোধী দলীয় নেতাদের চেয়ে তার অ্যাপ্রোচটা একটু ভিন্ন। মানে হু, হু। বিরোধী দলীয় নেতা হইলেই হচ্ছে সরকারের সাথে হচ্ছে নন কোঅপারেশন এ যাওয়ার যে বিষয়টা কিন্তু তার মধ্যে নাই। জামাত রাইট। ইসলামীর আমির সরকারকেও যৌক্তিক ক্ষেত্রে সহযোগিতা করতেছেন। হুম, বিশেষ করে আমাদের যে সংসদীয় ধারা, সেটিকে হচ্ছে চলমান রাখা এবং হচ্ছে যে সরকারকে সহযোগিতা করা এবং যৌক্তিক সমালোচনা করা। ২ টা জায়গায় আছেন। হু, এবং হু, তিনি এই যে আমাদের একটা মানে জাতীয় বিপ্লবী পরিষদ আ কে একসঙ্গে কাজ করার যে মানে আহ্বান জানালেন, আমাদেরকে বললেন, হু, এটার হু। মধ্য দিয়ে মূলত হচ্ছে আমরা একটা বার্তা পাইছি। সেটা হচ্ছে জামায়াত ইসলামের আমির মূলত এখানকার আ সকল বিরোধী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে চান। জি, আপনারাও তার মধ্যে অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছি। জনাব খোমেনি হাসান, আপনার কাছে আমি নেক্সট যেই বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি দীর্ঘ সময় ধরে আ য আ আমার যদি ভুল না হয়ে থাকে ১৫ বছরের বেশি সময় ধরে আপনি ফেসবুকে, ব্লগে এবং তিনি লেখালেখি একটি করেন। বিষয় বলছেন যে আপনার লেখা অনেক বেশি সমাদৃত আমি হয়, অনেক জামায়াত বেশি ইসলামীর আলোড়ন সৃষ্টি আমিরের করে। বিভিন্ন জামাত নীতির ইসলামের বিষয়ে যে বর্তমান সমালোচনা আমির করছি, ডক্টর শফিকুর তিনি রহমান বলছেন নিয়ে যেসব আপনি এই বিষয়ে সমালোচনা কিছুটা বলছিলেন। তিনি নিজে পড়তেন আপনার অনেক লেখা আছে এবং যেটি উনি আপনার বলছেন লেখাগুলো যে পড়তেন। এই যে আপনি আমাদের একটা লেখাগুলো সৌহার্দ্যপূর্ণ পড়তেন, আমাদের অবস্থার কথা বার্তাগুলো এখন নিতেন। বলছেন। সেটির বিপরীত আপনি সমালোচনা করেছেন। আপনি আমার যদি ভুল না হয়ে থাকে জামায়াত ইসলামের আমিরকে আপনি ভারতের দালাল বলেছেন বা এই পর্যায়ের কথা বলেছেন। আপনি জামায়াতে ইসলামের বর্তমান আমিরকে অনাস্থা জানিয়েছেন। এখন আপনি তার ফেভারে অনেক কথা বলছেন। আপনার কি মনে হয় আপনার এই সম্পূর্ণ ইউ-টার্ন আপনার যারা রিডার্স আছে তাদের কাছে আপনার গ্রহণযোগ্যতা বা আপনার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে? আ আমি এই ক্ষেত্রে বলব যে মানে আমাদের যে সাক্ষাৎ হয়েছে, এটা জি। সাক্ষাতের আ মানে যে আলোচনার বিষয়বস্তু সেটা খুব ইন্টারেস্টিং। জামায়াত হু, হু, ইসলামের আমির আমাদের ১ম এই যে সাক্ষাতে আলাপের মানে আমরা যে জামায়াত ইসলামের কার্যালয়ে মিটিং হইল, সেখানে জামায়াত ইসলামের আমির হিসাবে শহীদ গোলাম আজম রহমতুল্লাহ আলাই, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই, তারপরে কিন্তু জামায়াত ইসলামের খণ্ডকালীন অনেক মানে আমিরের কথা এখানে পাবলিকলি মানুষ জানে না। যেমন জামায়াত ইসলামের খণ্ডকালীন আমির ছিলেন মাওলানা আব্দুল জব্বার সাহেব। আ আ তারপরে হচ্ছে মকবুল শফিকুল্লাহ আহমেদ সাহেব। ছিলেন। শফিকুল্লাহ সাহেব ছিলেন। তারপরে হচ্ছে আ মকবুল আহমেদ সর্বশেষ তার সাথে যে ছিলেন। অ্যা তাদের সাথে তুলনা করে জামায়াত ইসলামের আমির আ আ আ মানে আগের বিশেষ করে গোলাম আজম সাহেব এবং নিজামী সাহেবের তুলনায়, হু, মকবুল হু, আহমেদ সাহেবের তুলনায় যে তিনি কি ধরনের সীমাবদ্ধতা অনুভব করেন, সেই বিষয়টি তিনি অকপটে বলেছেন। অকপটে বলেছেন এবং তিনি একটা মানে ট্রানজিশনাল টাইমে জামায়াতে ইসলামের দায়িত্ব পালন করছেন
এবং তিনি এই কথা বলছেন যে জামাত ইসলামের যে ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ সাহেব ছিলেন, তো তার সাথে তিনি মাসের পর মাস কোনো দেখা সাক্ষাৎ করতে পারেন নাই। কখনো ফোনে কথা হয়েছে, কখনো চিঠিতে কথা হয়েছে, এরকম তাদের মধ্যে একটা উনি তখন বিষয়। সম্ভবত সেক্রেটারি ছিলেন, তাই তো? এটিএম সেক্রেটারি আজহার যখন গ্রেফতার হন সেক্রেটারি তারপর তিনি, জি জি জি। জি সেক্রেটারি জেনারেল ছিলেন। তো এখন উনি মানে যেই একটা আওয়ামী দুঃশাসনের সময়ে তিনি লড়াই করছেন, সেই সময়কার নানান সীমাবদ্ধতাকে তিনি আমাদের সঙ্গে আলোচনার সময় রিকগনাইজ করছেন, হুম, সেগুলা করছেন। এবং তিনি একটি বিষয় বলছেন যে আমি জামায়াত ইসলামীর আমিরের বিভিন্ন নীতির বিষয়ে যে সমালোচনা করছি, তিনি হুম, হুম। বলছেন যে এসব সমালোচনা তিনি নিজে পড়তেন এবং উনি আপনার বলছেন লেখাগুলো যে পড়তেন, আপনার লেখাগুলো আমাদের পড়তেন উনি। লেখাগুলো পড়তেন, আমাদের আচ্ছা, জি, বার্তাগুলো নিতেন। জি। এবং তিনি একটা কথাই বলছেন যে সেই সব মানে লেখায় যদি কোনো বার্তা থাকতো, তিনি বার্তাটাকে গ্রহণ করেছেন। সেই ক্ষেত্রে হুম, হুম, যদি তির্যক ভাষাও হয়ে থাকে, তিনি হুম, বলছেন হুম, যে মানে তির্যক ভাষাকে উনি কোনো কিছু মনে করেন না। কারণ হচ্ছে তিনি মানে খুঁজেছেন যে কোনো লেখার মধ্যে কোনো বার্তা আছে কিনা। এখন হুম, দেখেন, আমি মানে জামায়াত ইসলামীর ক্ষেত্রে যে সময় সমালোচনা করেছি আমি বিভিন্ন নীতিগত বিষয়ে। যে কোন বিষয়টা, এবং এই নীতিগত বিষয়ের ক্ষেত্রে আমি একটা সবসময় স্ট্যান্ডার্ড ফলো করছি। সেটা হচ্ছে আমাদের জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থের যদি মানে ক্ষেত্রে কখনো ব্যত্যয় ঘটছে বা হলে আমাদের ভিন্ন মত হয়েছে, আমি স্ট্রংলি ভিন্ন মতটুকু জানাইছি। কিন্তু হুম, আমি হুম, একই সময়ে আমি কখনোই জামায়াত ইসলামীকে দল হিসাবে ক্ষতিগ্রস্ত করা, জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের কোনো তথ্য ফাঁস করে দেওয়া, জামায়াত ইসলামীকে ক্ষতিগ্রস্ত করতে কোনো গোয়েন্দা সংস্থার সাথে দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে নেভার এভার কখনো একটা শব্দ বিনিময় করে কোনো যোগাযোগ করি নাই। হুম, হুম, আমার যে সমালোচনা, সেই সমালোচনা হচ্ছে সব সময় হচ্ছে কি যে আপনার বিশেষ করে আমি এখানে একটা বিষয় বলি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি খুব সমৃদ্ধ না। হুম, হুম, বাংলাদেশে বিশেষ করে স্ট্র্যাটেজির প্রশ্নে সেই অর্থে কোনো মানে গুরুতর কোনো ক্রিটিক নাই। সেই হুম, হুম, জায়গায় মানে আমরা যদি মানে যেসব কথাবার্তা বলছি এগুলো তির্যক বলা হয়েছে। কিন্তু আপনি হুম, খেয়াল করবেন কমিউনিস্ট লিটারেচারে দেখবেন, বিশেষ করে হচ্ছে ইভেন আপনার এই যে রিপাবলিকানদের, ডেমোক্র্যাটদের যে কয়েকশো বছরের যে রাজনীতি আছে, সেখানে কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে যে বিরোধ, এবং এই বিরোধটা অনেক সময় কিন্তু ভাষাগতভাবে অনেক সময় সহিংস ভাষা হয়েছে। কিন্তু হুম, হুম। মানে মেসেজটা কি সেটা গুরুত্ব দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে কথা বলার সময় যে অনেকটা ভুল বোঝাবুঝি হইলো, আমি মানে সুক্রিয়া জানাই যে জামায়াত ইসলামের আমির মানে এক অত্যন্ত খোলামেলা ভাবে যে দেখেন, মানে উনি বলছেন যে উনি নিজে আমাদের লেখা পড়েছেন। তারপরে উনি আমাকে জড়ায় ধরে বললেন কি চলো একসঙ্গে কাজ করি। হুম, এই যে হুম। একটা মানে প্রত্যয় ব্যক্ত করলেন। উদারতা, মানে এই যে উদারতা উদারতা, এটা না, তো আমি ওনার আমি পক্ষ আমি থেকে, এটা তো জামাতের আমিরের পক্ষ থেকে উদারতা। এখন আপনার দিক থেকে যেই প্রশ্নগুলো আগে ছিল জামাতের বর্তমান আমির ডক্টর শফিককে নিয়ে, যেমন ধরেন আপনি তাকে মনে করতেন যে উনি ভারতের দালাল বা ভারতের এজেন্ট হিসেবে কাজ করছেন, আপনি কি এখনো সেটা মনে করেন? এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা যখন আলাপ করতেছি তখন জামায়াত ইসলামের আমির মানে উল্লেখ করছেন জামায়াতের মানে ভারতের বিষয়ে তার অবস্থান, হুম, হুম, যে অবস্থান কিন্তু আমরা মনে করি যে তিনি যেভাবে বলিষ্ঠতার সাথে মানে আমরা ভারতকে যেভাবে দেখি, যে দৃষ্টিভঙ্গিতে দেখি, ভারত হুম, বাংলাদেশের জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে বাধা, আবার হচ্ছে ভারতকে কতটুকু হচ্ছে পজিটিভ হতে হবে, এরকম বিষয়গুলোর সাথে যে মানে জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান যেভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, তাতে এই বিষয়টি দেখেন, আমরা যেসব বিষয়ে আপনি প্রশ্ন করতেছেন সেই সব বিষয়ে জামায়াত ইসলামের আমির নিজে খুব সুন্দরভাবে তার একটা অবস্থান তুলে ধরছেন। তার মানেটা হচ্ছে কি? মানেটা হচ্ছে যে আমাদের মধ্যে যে কনফিউশনটা, আমাদের মধ্যে যে বিরোধগুলো ছিল সেই বিরোধগুলো তিনি হুম, অপনোদন করেছেন। আর হুম, হুম, আমরা হচ্ছে কি, আমরা কিন্তু জামায়াত ইসলামের আমিরের পজিশনটাকে উদারতা হিসাবে নেইনি। হুম, হুম, এখানে উদারতা না, এটা হচ্ছে যে তিনি বাংলাদেশকে এখন বাংলাদেশের ট্রানজিশনাল সময়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক মুসলিম রাষ্ট্র হিসেবে এটাকে গড়ে তোলার প্রশ্নে তার মধ্যে যে দৃঢ়তা, সেই দৃঢ়তার জায়গা থেকে জামায়াত ইসলামের আমির মানে আমার মতো একজন মানে নালায়েক ক্ষুদ্র মানুষকে তিনি মানে আমি বলবো যে যেভাবে তিনি স্নেহ বিলিয়েছেন, সেই জায়গা থেকে আমরা যেটা করছি আমরা কিন্তু তাকে রেসপেক্ট করছি। এবং আমি আমি যেটা হচ্ছে যে তার বার্তাটাকে মানে আমরা এত ইতিবাচকভাবে নিয়েছি, আমরা সাড়া দিয়েছি।
আমাদের জি। দিক থেকে তা, কিন্তু সাড়া দিয়েছে। আমি এই বিষয়টা ক্লোজ করছি আর কি। জাস্ট আমি আপনাকে আরেকটু ক্ল্যারিফাই করার সুযোগ দিতে চাই। সেটি হচ্ছে আপনি আপনার আগের অনেক লেখাতে বর্তমান জামাত ইসলামের নেতৃবৃন্দকে, বিশেষ করে ডক্টর আমির, ডক্টর শফিককে আপনি ভারতের এজেন্ট মনে করেন বলে স্পষ্টভাবে বলেছেন। আপনি কি ওই অবস্থানটা ভুল ছিল আপনার, নাকি এখন আপনি আপনার অবস্থানটাকে মনে করছেন না যে উনি আর ভারতের এজেন্ট নাই? এই বিষয়টা কি, মানে আপনি যদি আগে ভুল হয়ে থাকেন আপনি বলতে পারেন যে আমি আগে মনে করেছি যে তিনি ভারতের এজেন্ট ছিলেন, এই যোগাযোগের পরে আমার মনে হয়েছে যে না, আমার এই অবস্থানটা ভুল ছিল। অথবা আপনি বলতে পারেন যে না, আমি তখনও মনে করতাম যে উনি ভারতের এজেন্ট না, আমি আমার লেখাটাকে মানে বিস্তৃত করার জন্য আমি এই ধরনের অভিযোগ করতাম। কোনটা? বিষয়টা আমি বলবো যে মানে আহ 2024 সালের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের উপস্থিতি, বিশেষ করে হচ্ছে আহ, ভারতের দিক থেকে যে যোগাযোগ, সেই হুম, হুম, বিষয়গুলো যেহেতু হচ্ছে এখানে কোনো কিছু দৃশ্যমান নেই। ভারতের তৎপরতা বিশেষ করে হচ্ছে আহ, আপনার 24-এর আগে ভারতের যে দৃষ্টিভঙ্গি এবং 24-এর পরবর্তী দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন আমরা দেখি, সেই জায়গা থেকে আমি এখন বলতে পারি না যে জামাত ইসলামী হচ্ছে আপনার ভারতের সঙ্গে কাজ করতেছে। কিন্তু আমরা যেই সময় বলেছি, যে পজিশন দেখেছি আর কি, ঠিক আছে। এই হুম, হুম। সেই ক্ষেত্রে আপনার দেখেন একটা বিষয় হচ্ছে এজেন্ট হওয়া বা এজেন্ট না হওয়ার যে প্রশ্নটা, সেটি হচ্ছে আপনার বাংলাদেশে বর্তমানে আমাদের ইসলামপন্থী ভাইদের মধ্যে অনেকেই আছেন হঠাৎ করে আপনার যারা পাকিস্তান দিবস পালন করতে পাকিস্তানে হলো কেন আপনার পাকিস্তান সেনাবাহিনীর দল থেকে? বিরুদ্ধে আপনারা সমালোচনার যুদ্ধ সম্মুখীন করার হয়েছেন জন্য কিনা এটা বাংলাদেশ করতে গিয়ে? থেকে হচ্ছে আপনার লোক জোগাড় করে পাঠাচ্ছেন, এবং তারা বলতেছেন কি পাকিস্তান হচ্ছে একটা নাপাক রাষ্ট্র, এবং তারা পাকিস্তান সেনাবাহিনীর উপরে আক্রমণ করার বিরুদ্ধে প্রচার করেন। এখন জি। দেখেন এটা দিয়ে কি মনে হবে? এটা দিয়ে মনে হবে যে ভারতের যে শত্রু হচ্ছে হলো, বা পাকিস্তানের শত্রু হচ্ছে কি ভারত, এবং হচ্ছে পাকিস্তান একটা একমাত্র মানে কি বলে নিউক্লিয়ার পাওয়ার, একমাত্র মুসলিম নিউক্লিয়ার পাওয়ার, যাদের বিরুদ্ধে একটা ইসরায়েলের একটা দৃষ্টিভঙ্গি আছে। তো হুম, সেই হুম, জায়গা থেকে এখন দেখেন আমাদের যে মুসলিম ভাইরা কাজ করতেছে হুম, ভারতের হুম। পক্ষে, ইসরায়েলের পক্ষে, পাকিস্তানের বিপক্ষে। এখন জি। সেই জায়গা থেকে আমি আমি যখন বাহির থেকে বিষয়টা কথা বলবো আপনার, তখন কিছু আমার পজিশন কি হবে? এখন দেখেন আপনার হয়তো 2 বছর, 3 বছর, 4-5 বছর পরে পাকিস্তান সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে যখন বিজয়ী হয়ে যাবে, সেই বিজয়ের পরে আমরা যদি দেখি যে একই লোকদের পজিশন চেঞ্জ হচ্ছে, এখন হুম, এসে হুম, আপনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি কি আপনার সেই অবস্থানটাকে কি আপনি পরিবর্তন মনে করেন কিনা। এখন বিষয়টা হচ্ছে যে জামায়াত ইসলামী তাদের অতীতের যে ভূমিকা, বিশেষ করে এবং ইভেন ইভেন বিএনপি বলেন, এনসিপি বলেন, বিভিন্ন জনের কিন্তু ভূমিকার যে বিষয়গুলো ছিল হুম, হুম। আপনার এটা প্রি জুলাই রেভুলেশন, সেই জি। ভূমিকাগুলোর বিষয়ে আমরা যেই ধরনের পজিশন নিয়েছি, সেই ভূমিকাগুলোকে আমরা জাতীয় স্বার্থের জায়গা থেকে হচ্ছে মানে আপনার মোকাবিলা করার জন্য কথা বলেছি। সেই হুম, কথা হুম। বলার জন্য আমাদের কোনো ভুল স্বীকার করার প্রশ্ন নেই। কথা হচ্ছে যে আমরা কথা বলেছি, তারা তাদের মতো ভূমিকা রেখেছে। এখন জি। হচ্ছে যে আমরা সবাই হচ্ছে একই সমতলে আসতে পারছি কিনা। ওকে, ফেয়ার এনাফ, থ্যাংক ইউ সো মাচ। যে বিষয়টি নিয়ে খমেনি হাসান আপনার সাথে আমি আরেকটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আপনারা আপনার দল হিসেবে আপনারা সম্প্রতি 23 মার্চ উদযাপন করেছেন। তো 23 মার্চকে পাকিস্তান দিবস বলা হয় বা লাহোর প্রস্তাবের জন্য বিখ্যাত। সবগুলো 23 মার্চ সংক্রান্ত বিষয়গুলো পাকিস্তান রিলেটেড, তাই তো? তো আমরা এখন স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। আপনি স্বাধীন বাংলাদেশের একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আপনি তরুণ রাজনীতিবিদদের মধ্যে অন্যতম। হঠাৎ করে আপনার পাকিস্তান দিবস পালন করতে হলো কেন আপনার দল থেকে? আপনারা সমালোচনার সম্মুখীন হয়েছেন কিনা এটা করতে গিয়ে? দেখেন ভাই, বাংলাদেশের মসজিদে প্রতিদিন 5 বেলা দোয়া হয় যে হে আল্লাহ, আপনি মানে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে দেন। তো এই দোয়াটাকে যদি আমরা রিড করি, তার মানে কি আমরা প্রতিদিন 5বার মসজিদে দোয়া করতেছি বাংলাদেশ পাকিস্তান যেন এক হয়ে যায়। কারণ কি, বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র, এই যে ঐক্য কামনা করে। সেইখানে আমরা আমাদের মানে শেয়ার্ড যে হিস্ট্রি, হেরিটেজ, সেই বিষয়গুলোকে আপনার এখানে জোর করে
ফেসিবাদী কায়দায় আমাদের ইতিহাসের কিন্তু মুছে দেওয়া। দেখেন, আপনি বলতেছেন যে পাকিস্তান দিবস। হোয়াট ইজ পাকিস্তান দিবস? পাকিস্তান দিবস হচ্ছে আমার দাদার দিবস। বাংলাদেশে মানে ফেসিবাদ এই স্টুপিডিটি লেভেলে পৌঁছেছে যে একজন তরুণ নাগরিককে বাধ্য করা হচ্ছে, তুমি তোমার দাদার পরদাদার বাবার মানে রাজনৈতিক যে অর্জন সেগুলোকে স্মরণ করবে না। হুম, এবং সেই ক্ষেত্রে দেখেন খুব মজার ব্যাপার, পাকিস্তান প্রস্তাবের উত্থাপক হচ্ছে শেরে বাংলাকে ফজলুল হক। তা আমি একজন বাংলাদেশি, একজন বাঙালি, আমি হুম, শেরে বাংলা একে ফজলুল হকের কৃতিত্ব কি আমি মানে স্বীকার করব না? এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করি, জি। এই আমেরিকার আবিষ্কারক কে? মানে ল্যান্ড ভাস্কো দা কে গামা। আবিষ্কার করেছে? জি। ভাস্কো দা গামা হুম, হুম। এখন তিনি কোন দেশের নাগরিক? পর্তুগিজ সম্ভবত। পর্তুগিজ। এখন আপনি যদি বলেন যে আমেরিকাতে বা আমরা এই বিভিন্ন জন উচ্চারণ করতেছি আর কি, হুম, যে হুম, আমেরিকাকে আবিষ্কার করতে একজন পর্তুগিজ, এটা হুম, হচ্ছে হুম। হইলো আপনার আমেরিকাকে হচ্ছে পর্তুগিজ বানায় দেওয়ার মতো একটা ব্যাপার। এটা কি স্টুপিডিটি এটা হবে তো একটা কিনা? হিস্ট্রিক্যাল ফ্যাক্ট আর কি, হিস্ট্রিক্যাল সো ফ্যাক্ট। পাকিস্তান কি? পাকিস্তান কি? কিন্তু আমরা এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে না, না, পাকিস্তানের আপনি বলেন সাথে যে যে ফাইট করে আপনার যুদ্ধ করে আপনারা স্বাধীন হয়েছেন, তাই তো? ভাস্কো দা বাংলাদেশ গামা স্বাধীন যখন হয়েছে। ভাস্কো দা গামা যে আপনার যুক্তরাষ্ট্রকে আবিষ্কার করছে, সেই দিবসটি কি পালন করা হয় না? হয় কিনা আপনি বলেন? জি। মূলত হচ্ছে এই যে পাকিস্তান দিবস উদযাপন নিয়ে যে বিতর্কটি তৈরি করেছে, এই হুম, হুম, বিতর্কটি মূলত হচ্ছে সাম্প্রদায়িকতা প্রসূত। এবং এটা হচ্ছে, আমরা যদি মুসলমান, যদি আমরা ইসলামিক কালচারের জায়গায় বলি, এটা টোটালি ব্লাট অ্যান্ড জাহেলিয়াত। মানে এটা সম্পূর্ণ হচ্ছে অজ্ঞতা প্রসূত হয়ে, মানে আপনি কোন বিষয়ে ডিল করতেছেন। হুম, দেখেন হুম, আমি আপনাকে বলতেছি, আমরা হচ্ছে একটা মুসলিম জাতীয়তাবাদী দল। তো কোনো মুসলিম মানে কোনো ন্যাশনালিস্ট পার্টি সে তার অতীতের জন্য, বিশেষ করে তার পূর্বপুরুষের হুম, কৃতিত্বের জন্য গর্বিত না হয়ে কোনো জাতীয়তাবাদী রাজনীতি সম্ভব? সম্ভব না। এখন আপনি খেয়াল করেন, আজকে পৃথিবীর একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। হুম, সেই হুম। পাকিস্তানের প্রস্তাবক হচ্ছে বাংলাদেশের মানুষ। সেই পাকিস্তানের প্রতিষ্ঠাতা হচ্ছে বাংলাদেশের মানুষ। এর চেয়ে বড় গর্বের বিষয় কি হইতে পারে? খেয়াল কিন্তু করেন, এর চেয়ে পাকিস্তানের সাথে তো আমাদের যুদ্ধ হয়েছে ৭১-এ, তাই তো? আমরা পাকিস্তান সো থেকে হোয়াট? স্বাধীন হয়েছি। সো হোয়াট? পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে এবং হচ্ছে পাকিস্তান হচ্ছে আমাদের স্বাধীনতা মেনে নিয়েছে এবং আমরা পাকিস্তান একটা স্বাধীন রাষ্ট্র, আমরা একটা স্বাধীন রাষ্ট্র। আজকে গত ৫৫ বছরে এমন কোথাও এমন কোনো কিছু দেখা যায় নাই যে পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতা মানে নাই, বাংলাদেশকে হচ্ছে মিউচুয়ালি রেসপেক্ট করে না, এরকম বিষয় তো হয় নাই। পাকিস্তান দিবস পালন হচ্ছে, এটা একটা খুবই একটা নরমাল একটা বিষয়, খুবই নরমাল একটা বিষয়। এবং এটা নিয়ে যে আমরা ব্যাখ্যা দিতেছি, এই ব্যাখ্যা দেওয়াটা আমাদের হচ্ছে মানে আমরা বলবো যে আমরা একটা গত ৫৫ বছর দেখেন, এখানে বারবার ফেসিবাদ আসছে, স্বৈরশাসন জারি হয়েছে এবং বাংলাদেশে হাজার হাজার মানুষ বাংলাদেশের এই অবৈধ সরকারগুলোর হাতে নিহত হয়েছে, এরকম একটা দেশে আমরা আছি। হুম, হুম, সেইখানে সেইখানে হচ্ছে এই যে বিষয়গুলো আনা হচ্ছে আর কি, এগুলো হচ্ছে মূলত আপনার আমাদের যে মানে জাতি গঠনের যে সংকটগুলা, হুম, আমাদের হুম। জাতির উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছে, সেই বিষয়গুলোকে ঢেকে দেওয়ার জন্য। খেয়াল করে দেখবেন, পাকিস্তান দিবস পালন নিয়ে প্রশ্ন কারা করতেছে? এটা কি খেয়াল করছেন? প্রশ্ন, এই প্রশ্নটি করতেছে যারা জুলাই গণহত্যার সমর্থক ছিল, যারা এখনো এখনো ফেসবুকে শহীদ ওসমান হাদিকে হত্যার যে পক্ষে এখনো বয়ান করে। সে নিহত শহীদ হওয়ার পরেও, আমাদের ভাই শহীদ হওয়ার পরেও তাকে প্রতিনিয়ত তারা বিলিফাই করে। এখন সেই লোকেরা পাকিস্তান দিয়ে কি বলতে বুঝাইতে চাচ্ছে? পাকিস্তান দিবস পালন নিয়ে বিতর্ক করে তারা হচ্ছে দেখবেন যে বিতর্কের ভাষা, এই বিতর্কের ভাষা কিন্তু সহিংস। তারা তারা ইতিমধ্যে হুম, হুম, আমাকে, আমার ভাই জাতীয় বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব জিয়াদি ইহসানকে হুম, হুম, আপনার ফেসবুকে হত্যার হুমকি দিছে। কিন্তু এখানে আমি একটা বিষয় বলি, আমরা বলছি কি আমরা মুসলিম জাতীয়তাবাদী দল, আমরা মুসলমানের সন্তান। আমাকে যদি আপনি একটা অন্য ধর্মের পরিচয়ে
এবং হচ্ছে কোনো একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দলের সাপোর্টার হিসেবে হত্যার হুমকি দেন, তার মানেটা হচ্ছে কি? মানেটা হচ্ছে আপনি আপনাকে পরিষ্কার করতেছেন, আপনার চেহারা কিন্তু উন্মোচিত করতেছেন। আর হুম, হুম, আমরা জাতির সামনে কি করতেছি? আমরা কিন্তু বাংলাদেশে শুধু জনগণের সাথে দায়বদ্ধ। আমরা জনগণকে বলছি যে কেন এই পাকিস্তান দিবসের কথা আসছে? কথা আসছে এইজন্য যে বাংলাদেশের মুসলমানদেরকে, মুসলমানদের বয়স হচ্ছে এখানে, আমরা ৮০০ বছরের বেশি কিন্তু পুরনো একটা জাতি। আমাদের হুম, এখানে ৬০০ বছরের হতে সালতানাত ছিল। মুঘল শাসন ছিল। আমরা একটা হুম, হচ্ছে মানে আপনার গর্বিত জাতি। হুম, হুম, আমাদের একটা পাস্ট আছে। আপনি আমাদেরকে হচ্ছে ১৯৭১ সালের আগের ইতিহাস আপনি শুধু দেখেন, এই যে পাকিস্তানের কথা আসছে। পাকিস্তান হচ্ছে ১৯৪৭ সালে। হুম, হুম। পাকিস্তান আসছে ১৯৪৭ সালে। আমি তো পালন করছি ভাই ১৯৪০ সালের ২৩ মার্চের প্রোগ্রাম। তখন তো পাকিস্তান হয় নাই। লাহোর প্রস্তাব যেটার কথা বলছেন লাহোর আপনি। প্রস্তাব হয়েছে ১৯৪০ সালে। সে সময় পাকিস্তান হুম, কোথা হুম। থেকে আসলো? কিন্তু আমি কি পাকিস্তান তো পাকি এই দিনটাকে পাকিস্তান দিবস হিসেবে পালন করে নাকি? এটা আমরাও করি। আমরাও তো করি। মানে আপনার কাছে আমরা আমার দেখ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে দেখেন বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে ২১শে ফেব্রুয়ারি আছে। রাষ্ট্রীয়ভাবে সারা দেশব্যাপী উদযাপন করা হচ্ছে। ৭ মার্চ উদযাপন করা হচ্ছে বা করা হয়েছে এতদিন। ২৬শে মার্চ উদযাপন করা হয়েছে। ১৬ই ডিসেম্বর আছে। তো আলাদা করে আপনার ২৩ মার্চটা দরকার হলো কেন? এটা দরকার হয়েছে এইজন্য, কারণ হচ্ছে আপনি এই বাংলাদেশে ১৯৪০ সাল থেকে শুরু করে ১৯৭০ সাল পর্যন্ত এইখানে বাংলাদেশের মানুষরা ২৩ মার্চ পালন করছে পাকিস্তান দিবস হিসাবে। শেখ মুজিবুর রহমান পালন করছে। মানে আওয়ামী জি, লীগ তারপরে বলেন, শহীদ পরিবার তারপরে মার্চ বলেন। ১৯৭০ সালের দিকে এই ২৩ মার্চকে প্রত্যাখ্যান করা হয়েছে ঢাকা ভার্সিটির আপনার সেটা বিশ্ববিদ্যালয়ের আ ছাত্ররা প্রতিরোধ দিবস হিসাবে ঘোষণা করেছে, এটা হ্যাঁ, পালন করেছে। হ্যাঁ, তো ওই হ্যাঁ। অধ্যায়ের তো পরিসমাপ্তি হয়েছে নাকি না হয়নি? এভাবে কি পরিসমাপ্তি হয়? এভাবে কি পরিসমাপ্তি হয়? আপনি আপনি হচ্ছেন যে আপনার লড়াই হচ্ছে পাকিস্তানের শাসকের বিরুদ্ধে। হুম, হুম। আপনি সেখানে এই লড়াইটাকে কি করছেন? আপনাকে একটা জিনিস পরিষ্কার বলি আরকি। জি, কাইন্ডলি। আপনি যখন কোন জাতিগোষ্ঠীর ইতিহাস, হুম, সংস্কৃতি, এথনিসিটি, খাদ্যাভ্যাস, পোশাক এইসবকে সিম্বলাইজ করে সেগুলোর উপর আক্রমণ করেন, সেগুলো হচ্ছে নিঃসন্দেহে ফ্যাসিবাদ। আমাদের লড়াই ১৯৭১ সালে ছিল পাকিস্তানের শাসক গোষ্ঠীর সাথে। শাসক হুম, গোষ্ঠীর সাথে। Mr. আমাদের Moses, please লড়াই come to the main office. হুম, Thank you. আমাদের লড়াই মোটেই হচ্ছে আপনার ইতিহাসের সঙ্গে না। আপনাকে একটা জিনিস বলি আরকি, যে জি। ১৯৭১ সালে আপনি কি সিন্ধু সভ্যতার বিরুদ্ধে লড়াই করছেন? আপনি কি ১৯৭১ সালে আপনার আ সিন্ধু নদীর বিরুদ্ধে লড়াই করছেন? বলেন? সিন্ধু সভ্যতা কিন্তু হচ্ছে আপনার পাকিস্তানে। হুম, হুম, কাশ্মীরের সৌন্দর্য পাকিস্তানে। তাই না? হুম, তারপরে হুম, ধরেন এখন আমরা ১৯৭১ সালে হচ্ছে তেহরির বিরুদ্ধে লড়াই করছি। তাই না? ওটা তো পাকিস্তানের সাথে রিলেটেড। এখন হুম, আপনি হুম। যদি আমাকে বলেন যে, "হ্যাঁ, তুমি কেন বাংলাদেশে বসে হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি খাও?" তো ভাই এটা তো একটা এগুলার জবাব কি? এগুলো আপনি জবাব দেওয়ার সুযোগ আছে? আমরা এই যে ২৬শে মার্চ ২৩শে মার্চের ৩ দিন পরে যে ২৬শে মার্চ উদযাপন হলো বাংলাদেশের স্বাধীনতা দিবস, আপনি বা আপনার দল কি সেটা উদযাপন করেছে? আমাদের দল সেদিন স্বাধীনতা উৎসব পালন করছে। আমাদের দল সেদিন কেক কেটেছে। আচ্ছা। এবং হচ্ছে মানে এখানে বিষয়টা হচ্ছে কি, দেখেন বাংলাদেশে গত ৫৫ বছর যেটা হইছে এগুলো ভুলে যাইতে হবে। কেন ভুলে যাইতে হবে? আমাদের মুসলিম জাতীয়তাবাদীরা মানে এখানে আমরা গুরুতর রাজনৈতিক প্রশ্নগুলো জাগায় তুলতেছি আরকি। সেখানে শুনলে হুম, আপনি হুম, অবাক হয়ে যাবেন যে আমরা আমাদের মুসলিম পাস্টকে কিন্তু আমরা ধারণ করি। এখন আমরা এসে বলতেছি বাংলা সভ্যতার কথা। এই বাংলা সভ্যতার বয়স হচ্ছে ৫,০০০ বছর। যার মধ্যে হচ্ছে একটা বিশাল অংশ জুড়ে হচ্ছে হিন্দু ধর্মের শাসকদের হুম, কথা হুম। আছে। বিশাল অংশ জুড়ে আছে কিন্তু বৌদ্ধ ধর্মের শাসকদের কথা। তারও জি। আগের আছে। এখন বিষয় হচ্ছে আপনার মনে করছেন আরকি যে আপনি আইসা আমি ২৩ মাস পালন করছি, আমি ২৬ মাস পালন করি নাই। কিন্তু আমি ২ টাকে ওন করতেছি। খেয়াল করে জি, দেখেন।
জি। আমি আমি মানে আমি বড় কনফিউশনটা যেটা সেটা হচ্ছে যে আপনার কি পাকিস্তানপন্থী কোনো দল কিনা, আপনার কি বাংলাদেশকে ভুলে যে পাকিস্তানপন্থী কোনো দল, বা যেটা অভিযোগ করা হয় যে বাংলাদেশকে পিছনে টেনে নিয়ে পাকিস্তানের সাথে একটা কনফেডারেট গঠন করা, বা এই ধরনের কোনো এজেন্ডা আপনাদের আছে কিনা? না আমরা তো মানে বাংলাদেশে সবচেয়ে কট্টর স্বাধীনতাবন্ধী দল হচ্ছে জাতীয় বিপ্লবী পরিষদ। কেন জানেন? কিভাবে? কেন? কিভাবে আমরা বলতেছি? আমরা আমরা বলতেছি যে 1947 সালে আমরা স্বাধীন হয়েছি কিভাবে? পূর্ব পাকিস্তান হিসাবে, মানে পাকিস্তানের অংশ হিসাবে, হুম, হুম, তাই না? হুম, পাকিস্তানের পূর্বাংশ হিসাবে। এটার নাম 1956 সালে, মানে 9 বছর পরে এসে এটার নাম কিন্তু শুরুতে ছিল পূর্ব বাংলা। হুম, হুম। জানেন কিনা? এটা পূর্ব বাংলা ছিল। জি। এখানে আমাদের বগুড়ার মোহাম্মদ আলী এই পূর্ববঙ্গের সন্তান, আর পশ্চিমবঙ্গের সন্তান হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তারা পূর্ব বাংলার নামটা রাখলেন পূর্ব পাকিস্তান। হুম, পূর্ব হুম, পাকিস্তান কিন্তু কোনো পাকিস্তানি রাখে নাই। এই বিষয়টা হুম, ক্লিয়ার থাকবেন। এক, জি। এখন আমরা নিজেদেরকে সবচেয়ে কট্টরপন্থী স্বাধীনতাবাদী কেন বলতেছি? সেটা হচ্ছে আমরা বলতেছি 1971 সালে এসে আমাদেরকে 1947 সালে এই পুরো বাংলার সামান্য একটা অংশ যে পূর্ব বাংলাকে দেয়া হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। 1971 সালে যেহেতু ভারত কি করছে, আমাদের বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিছে, তার হুম, মানে হচ্ছে 1971 সালে ভারত পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ যেসব বাংলা ভাষাভাষী অঞ্চল আছে সেগুলোকে বাংলাদেশ বলে স্বীকৃতি দিছে। কারণ হচ্ছে আমরা 1947 সালের যে পাকিস্তান ছিলাম, আমরা তো পাকিস্তান থেকে বের হয়ে গেছি। তাহলে ভাই কি হিসাবে আমি পূর্ব বাংলা, মানে শুধু এই যে 47-এর মানচিত্রটা নিয়ে থাকবো? আমার পুরো বাংলাটাই আমার। কারণ হচ্ছে উপনিবেশ পূর্ব সময়ে যেটা বাংলা, আপনারা হয়তো জানেন যে এই 1947-এর আগে একবার বাংলাকে ভাগ করার চেষ্টা করা হয়েছিল। এটা 1905 সালে। সেটাই কিন্তু হচ্ছে এখানকার আপনার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আন্দোলন করে, মেনে সংগ্রাম নেননি। করে তারা মেনে নেননি। তার ভিত্তিতে কিন্তু হচ্ছে বাংলাকে এক করে দেওয়া হয়েছে। জি। তো আপনার সেখানে ব্রিটিশরা চলে গেছে। এখানে দেখেন বিষয়টা কি হয়েছে। এখানে ব্রিটিশদের উপনিবেশ ছিল 1900, ব্রিটিশদের উপনিবেশ ছিল। ব্রিটিশরা ২য় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা তাদের চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী এটা কিন্তু জাতিসংঘের যার মাধ্যমে জাতিসংঘ গঠিত হয়। সেই চুক্তি হইল যে পৃথিবীতে যে ধরনের উপনিবেশ আছে, উপনিবেশ একটা ক্রাইম, ফলে এই কলোনিয়াল মাস্টাররা কলোনিগুলো ছেড়ে চলে যাবে। তো ভাই হুম, হুম। কলোনি যদি ছেড়ে চলে যায়, বাংলা থেকে কলোনি যদি ছেড়ে ব্রিটিশ চলে যায়, তাহলে সেইখানে হচ্ছে আমরা বাংলা পুরোটা পাবো। আপনি কোন যুক্তিতে আমাকে হচ্ছে এই যে 1947 সালের এক টুকরা বাংলাদেশ দিয়ে রাখছেন? ফলে জাতীয় জাতীয় বিপ্লবী পরিষদ যদি কখনো ক্ষমতায় জাতি যায়, হাইপোথেটিক্যালি যদি ক্ষমতায় যায়, আপনারা কি আসাম সহ পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা, ত্রিপুরা এগুলো উদ্ধারের চেষ্টা করবেন? বাংলাদেশের মানচিত্র কি বড় হবে তখন? এই ক্ষেত্রে আমরা একটা বিষয় বলে দিব যে জাতীয় বিপ্লবী পরিষদ কিন্তু মানে একটা, মানে এটা মুসলিম জাতীয়বাদী দল। হুম, হুম। এটা আমাদের পাস্ট। জি। আমাদের ভবিষ্যৎ হচ্ছে হইলো জ্ঞান, বিজ্ঞান, গবেষণা এবং কৌশলের। তো আমরা আমরা যে জিনিসটা করব আর কি, প্রথম কথা হচ্ছে যে আমরা বাংলাদেশকে যেটা করব, যে বাংলাদেশ এজ এ কান্ট্রি, কান্ট্রি হুম, হিসাবে কালচারালি আমাদের শিক্ষা সংস্কৃতির ভিতরে একদম পূর্বের যেটা বাংলা ছিল হুম, হুম। সেটাকে কান্ট্রি হিসাবে আমরা হয়তো মানে রিক্লেইম করব, প্রতিষ্ঠিত করব জি, আমাদের কালচারের ভিতরে। ঠিক আছে? জি। আর যেটা হচ্ছে যে অ্যাজ এ রাষ্ট্র হিসাবে, মানে সেই বাংলা সভ্যতাকে একটা মানে রাষ্ট্র হিসেবে এখানে নিয়ে আসা, সেই লড়াইটা হচ্ছে আমাদের জাতির মরণ মানে প্রজন্মের ভিতরে আমরা ছড়াই দিব আর কি। এখানে আমি আচ্ছা। আপনাকে একটা বিষয় বলে রাখি আর কি। এই দক্ষিণ এশিয়ায় হুম, হুম, আমাদের পাশে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জাতি কোনটা? হান। হানদের হুম, হুম, পরে দ্বিতীয় বৃহৎ জাতি হচ্ছে আরব। আরবের পরে তৃতীয় বৃহৎ জাতি হচ্ছে বাঙালি। এই দক্ষিণ এশিয়ায় হিন্দি বলেন বা এই যে পাঞ্জাবি বলেন, পশতুন বলেন, কোনো জাতি কিন্তু বাঙালির চেয়ে বড় না। কিন্তু বাঙালি সবচেয়ে ছোট একটা রাষ্ট্র পেয়েছে। বাঙালি বাঙালি জাতির প্রতি এটা হচ্ছে আমরা বলবো যে এটা একটা জাতিগত হচ্ছে আমাদের যে নিপীড়ন যেটা, জি। হ্যাঁ? জাতিগত অন্যায় যেটা করা হয়েছে। তো হুম, আমরা হুম, এই জিনিসটাকে আমাদের ভাষা, সংস্কৃতি, সভ্যতার চর্চার ভিতরে আমরা নিয়ে আসবো এবং আমরা যেটা করব, ইনশাআল্লাহ জাতীয় বিপ্লবী পরিষদ যদি কখনো ক্ষমতায় যায়, তাহলে জাতীয় হুম, হুম, বিপ্লবী পরিষদের মূল কাজটা হচ্ছে বাংলা ভাষাভাষী অঞ্চলের
আসাম ত্রিপুরার সন্তানদেরকে আমরা বাংলাদেশের, যেহেতু আমরা কিন্তু হচ্ছে শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিই আর কি, সেক্ষেত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এইসব অঞ্চলের হচ্ছে মেধাবী শিক্ষার্থীরা, গরিব শিক্ষার্থীরা হচ্ছে প্রচুর পরিমাণে স্কলারশিপ পাবে, তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো এবং হচ্ছে এই অঞ্চলের অর্থনৈতিক হাব হিসেবে আমরাকে বাংলাদেশকে গড়ে তোলার মধ্য দিয়ে এই পুরো অঞ্চলের ইকোনমিটা হচ্ছে আমাদের মূল জায়গা। এবং আমরা যখন ইনশাল্লাহ শিক্ষা এবং অর্থনীতিতে ভারত এবং পাকিস্তান এই অঞ্চলের অন্যান্যদেরকে ছাড়াই চলে যাব, তখন এই যে আমাদের বাংলা সভ্যতা, আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষা, আমাদের মনোনীতি চলে আসবে, এটা কিন্তু ফিজিক্যালি হচ্ছে রিয়েলাইজেশনটা শুরু হবে আর কি, আচ্ছা, ইনশাআল্লাহ। উইথ দ্যাট নোট, থ্যাংক ইউ সো মাচ জনাব খোমেনি হাসান, আহ্বায়ক জাতীয় বিপ্লবী পরিষদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।